প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। এবং অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা। এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। জানান, এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ ও অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে চায় সরকার, এ লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনে 8% ঘরে নেমে আসবে এই হার। দুপুরে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ চলছে। আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে। রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনা হচ্ছে। তিনি আশাবাদী যে রাজনৈতিক সরকার বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেবে। এ সময় বৈষম্য কমিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক সুফল সর্বস্তরে পৌঁছাতে চায় সরকার, সেজন্য অর্থনীতির গতি ফেরানো হচ্ছে। এছাড়া সংকট উত্তরণে নেওয়া হয়েছে নানা ধরনের কার্যক্রম। সংস্কার আমরা করবো, এনবিআর সংস্কার করবো, ট্যাক্সিটিভির বাসা যায়, করাপশনকে কমানো যায়, অর্থাৎ এই প্রেক্ষিতে আপনারা যেগুলো বললেন সেটা যেন আসল বাস্তবায়ন হয়। এখন যদি আপনি যদি বলেন যে একদম পুরা আপনার ব্যাংকিং থেকে পুরো আইন ক্যাপিটাল সেক্টর দিয়ে আইন সব চেঞ্জ করে দেন, এগুলো হবে না। এইটাও ভাবনা চিন্তা করে করতে হয় এগুলো, এবং সেগুলো বেটার হলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আরও আলাদাভাবে থাকা করবে। আওয়ামী লীগের মেয়াদে জঙ্গি নাটকের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভাবমূর্তিও নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট সহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বিগত সরকার। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে সরকার। এ সময় শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে হবে এবং সব পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। ধরে নেওয়া হতো আপনি হচ্ছেন বিশেষ ভাবধারায়, বিশেষ মানে উগ্র গোষ্ঠী, আপনারা হচ্ছেন সমর্থক। সেটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এর যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয় এবং তাদেরকে যেন কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেটা আমাদের সময় আমাদের দাবি। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারিক আদালতে দেয়া 17 বছরের কারাদণ্ড অবৈধ ছিল পর্যবেক্ষণে উল্লেখ করেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 28 মে বাবরকে আটক করে যৌথ বাহিনী। গ্রেফতারের এক সপ্তাহ পর গুলশান থানায় অস্ত্র আইনে এই মামলাটি দায়ের করা হয়।
বিচার শেষে ওই বছরের 30 অক্টোবর বেআইনিভাবে রিভলভার রাখার দায়ে 10 বছর এবং 25 রাউন্ড গুলি রাখার দায়ে আরও 7 বছর, মোট 17 বছর কারাদণ্ড দেওয়া হয় বাবরকে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করেছিল। এজাহারে একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও জব্দ তালিকায় ছিল না সেই ব্যাগ। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অপপ্রচার চালিয়ে ভারতীয় গণমাধ্যম বিশ্বে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার দাবি, এসব প্রসঙ্গ তুলে নির্বাচন বিলম্বিত করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করলেই চলবে না, নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। এই প্রাসঙ্গিকগুলো উঠিয়ে বাংলাদেশে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস বলে জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। সরকারের কাছে অনুরোধ জানাবো, কোনো কথায় নয় কাজেই আপনার প্রমাণ করুন, অচিরেই একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবেন। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর আওতায় ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে 10 লাখ টাকা জিতে নিয়েছেন সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। গতকাল বিকেলে সিলেটের কানাইঘাট থানা রোডে ওয়ালটন প্লাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে কাউসারের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ, ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক সহ অনেক উপস্থিত ছিলেন। এর আগে সিজন 22-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া এবং ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা। এবার জেলা সংবাদ। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে উপজেলার নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজমা বেগম, তার মেয়ে রত্না খাতুন ও হাসান ইকবাল। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গদখালি থেকে ইঞ্জিন চালিত ভ্যানে করে 5 জন যাত্রী বেনাপোলের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি নবীনগর বাজারে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের 3 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ভ্যানের অন্য 2 যাত্রী। ঘটনার পর অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায় চালক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারি স্থলবন্দর ও শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটি সহ 8 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে 2 দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আজ এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়, বুড়িমারি স্থলবন্দরের C&F অ্যাসোসিয়েশনের সব সদস্যদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 29 মার্চ শনিবার থেকে 5 এপ্রিল পর্যন্ত স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরা বান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 6 এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিচারক মোহাম্মদ মমতাজ আলী এ আদেশ দেন। এর আগে গতকাল মিঠাপুকুর উপজেলার চিতলি পশ্চিমপাড়া গ্রামে স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী ওই শিশুকে ধর্ষণ করে শাহ আলম। এই ঘটনায় মামলা হওয়ার পর বোরকা পরে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়। যাচ্ছি খেলার সংবাদে। আইপিএলকে পেছনে ফেলতে বিশাল অঙ্কের প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি আরব। তবে তাদের 6,000 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ আয়োজনের শুরুতেই বাদ সেধেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, সৌদি আরবের প্রস্তাবিত গ্লোবাল টি-20 লিগ 8টি দল নিয়ে টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে বছরের বিভিন্ন সময়ে 4টি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই লিগের পুরো অর্থনৈতিক সমর্থন দেবে সৌদি আরবিয়া সভরেন ওয়েলথ ফান্ড।
তবে সৌদির এ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ কিংবা চাহিদা কোনোটিই নেই বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। কারণ নতুন টুর্নামেন্টের মধ্যে দিয়ে ক্রিকেটারদের উপর আর চাপ বাড়াতে চান না বলে জানিয়েছেন ইসিবি প্রধান। হামজা চৌধুরী যোগ দেয়াতে জাতীয় দল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হামজার মতো বিশ্বমানের লিগে খেলা একজন ফুটবলার দলে যোগ দেয়াতে সবাই বেশ অনুপ্রাণিত বলেও জানান কাবরেরা। এ সময় ইতালির প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে দলে না রাখা নিয়ে হেড কোচ বলেন, সে অনেক মেধাবী একজন ফুটবলার, ভবিষ্যতে তার আন্তর্জাতিক ফুটবল খেলার সব যোগ্যতাই আছে, তবে দলে আপাতত তার থেকে ভালো খেলোয়াড় আছে, তাই ফাহমিদুলের দলে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানান হাভিয়ের কাবরেরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। এবং অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।